পলিটিক্যাল ভায়োলেন্স তো একটা বাস্তব। কালীগঞ্জ সেটার একটা খারাপ উদাহরণ হয়ে থাকলো। একটি তমন্না খাতুনের মতো একটি বাচ্চা মেয়ে মারা গেছে, সেটার তো কোনো জাস্টিফিকেশন থাকতে পারে না। এবং তার বাবা মা অভিযোগ করছেন সত্যিই তো যে তাদের পরিবার বাম মনোভাবাপন্ন ছিলেন, ফলে সেই জন্যই ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি এটাকে এইভাবে বলবো না যে গোটা পশ্চিমবাংলায় সবসময় পলিটিক্যাল ভায়োলেন্স হয়। আবারও বলছি, পলিটিক্যাল ভায়োলেন্স একটা বাস্তব পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এবং সেটা গত 40 বছর ধরেই হয়। বিভিন্ন সময় বিভিন্ন দল তারা নিজেদের নিজেদের মতো করে এটাকে প্রয়োগ করেছে। কালীগঞ্জ আবার তার একটা খারাপ এক্সাম্পল হয়ে থাকলো। তৃণমূলের জন্য এই ব্লটটা খুব খারাপ। তৃণমূলকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তারা এই ব্লটটাকে ক্লিয়ার করবে, মানে কিভাবে তারা এই যে দলের মধ্যে একাংশ এই ধরনের হিংসাত্মক কাজকর্মে জড়িয়ে পড়ছে, সেটাকে কিভাবে তৃণমূল ক্লিয়ার করবে সেটা তৃণমূলেরই ভাবনা। কারণ দাদা বারংবার যেখানে বামরা অভিযোগ করে, বিজেপি অভিযোগ করে যে পোস্ট পোল ভায়োলেন্স করার কথা, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে নস্যাৎ করে দেয়। এবারে আর সেই জায়গাটা তো কোথাও রইল না। দেখুন, তৃণমূল নস্যাৎ করলো কিনা সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যদি ইফ দের ইজ এ পোল ভায়োলেন্স কেস, দের ইজ এ পোল ভায়োলেন্স কেস। ঠিক যেমন সিপিএমের এটা বলারও খুব একটা লজিক নেই, কারণ যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার যতটুকু পশ্চিমবঙ্গের রাজনীতিকে চেনার অভিজ্ঞতা, সেই চেনার অভিজ্ঞতা দিয়ে এই যে পশ্চিমবঙ্গে যে পলিটিক্যাল ভায়োলেন্সটা, সেই গোটা প্রেক্ষাপটটা তৈরি করেছে সিপিএম। মানে আপনি যদি সাইবাড়ি দিয়ে ধরেন, আমি সাইবাড়ি অনেক পুরনো ঘটনা, 50 বছর। তৃণমূল তো বলেছিল আমরা বদলা নয় বদল চাই, তাহলে আবার কেন এই রকম একটা কথা আসছে? পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল কালচারটা, সেটার মধ্যে একটা ভায়োলেন্স বিষয়টাকে সিপিএম বা বামেরা ইনজেক্ট করে দিতে পেরেছে। তারা মনে করেছে যে ক্ষমতার বদলের জন্য এটাই একমাত্র পদ্ধতি, এবং এই যে ক্ষমতার জন্য ভায়োলেন্সই একমাত্র পদ্ধতি, এর প্রভাব থেকে তৃণমূল বেরোতে পারেনি, বিজেপিও বেরোতে পারেনি। বিজেপির সর্বোচ্চ নেতা, সাংগঠনিক সম্পাদক শিবপ্রকাশজি আমায় 2019-এর আগে একবার বলেছিলেন যে পশ্চিমবঙ্গে যে লোকটা বিজেপি করে, সেও যে স্লোগানটা দেয়, সেই স্লোগানটা দেওয়ার মধ্যে একটা বামেদের প্যাটার্ন আছে। অর্থাৎ তারা নেতিকারত্মক বা নেগেটিভলি পৃথিবীকে দেখার বা প্রবণতা আছে। আমি আবার বলবো যে এই যে ক্ষমতার বদলের জন্য বা ক্ষমতা অর্জনের জন্য ভায়োলেন্সই দরকার, এইটা বেসিক্যালি একটা লেফটিস্ট আইডিয়া, যে আইডিয়াটার প্রভাব থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল বেরোতে পারেনি, এবং শিবপ্রকাশজির কথাটাকে যদি আমি ধরে নিই, বিজেপিও বেরোতে পারছে না। যে আপনাকে পলিটিক্যাল স্পেসটা অকুপাই করতে হলে আপনাকে ভায়োলেন্স ব্রত করতে হবে। দুঃখের বিষয় যে মানে এটাই তো একটা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট, যে গান্ধীজি যে অহিংসার কথা বলেছিলেন, যে সত্যাগ্রহর কথা বলেছিলেন, তার ডাইরেক্ট অপোজিটে যে আপনি পলিটিক্যাল পাওয়ারকে ক্যাপচার করতে গেলে আপনাকে ভায়োলেন্স হচ্ছে আপনার টুল। অর্থাৎ ক্ষমতায় আপনি আছেন এটা দেখানোর জন্য ভায়োলেন্স আপনার দরকার। আপনার মানে কালীগঞ্জের ঘটনার সবচেয়ে দুঃখজনক দিক হচ্ছে যে ইলেকশনটায় তৃণমূল 49,000 ভোটে জিতছে, সেটা ভায়োলেন্সের কী দরকার আছে? কিন্তু ওই যে ভায়োলেন্স আপনার টুল, যে টুলটা দিয়ে আপনি অন্যকে সন্ত্রস্ত রাখবেন, অন্যকে ভীত রাখবেন, এই প্র্যাকটিসটা থেকে মানে বা এই প্রভাবটা থেকে তৃণমূলও পুরোপুরি নিজেকে মুক্ত করতে পারছে না। যে তৃণমূল কিন্তু কংগ্রেস ভেঙে তৈরি হওয়া একটা দল। আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে এটা লেফটের তৈরি করা একটা কালচার, পলিটিক্যাল কালচার, যে আপনি যখন পলিটিক্যাল স্পেসে ঢুকছেন তখন আপনাকে ভায়োলেন্স জানতে হবে, আপনাকে ভায়োলেন্স করতে হবে। দেখুন, সিপিএম আজকে কি বলছে সেটা খুব মানে খুবই কি বলবো, অপ্রাসঙ্গিক বিষয়। আজকেই দেখছিলাম আরামবাগের দিকে একটি মামলার রায় এসছে। একটি কোঅপারেটিভ ব্যাংকে তৃণমূলের এক কর্মী যখন ঢুকছিলেন, তখন তার মাথায় গুলি করে মারা হয়। তখনকার আরামবাগের বা হুগলির মহাপ্রতাপশালী সিপিএমের জেলা সম্পাদক বিশ্বনাথ কারক থেকে সবাই সেটাতে অভিযুক্ত ছিলেন, একজনের ফাঁসির আদেশ হয়েছে। আপনি ছেড়ে দিন, সেটা তো একটা কোঅপারেটিভ ভোট। আমার নিজের এখনও মনে আছে বালিগঞ্জের এই উপনির্বাচনই হচ্ছিল, একদম উপনির্বাচনী। সেই উপনির্বাচনে সিপিএম এমন রিগিং করেছিল যে একজন ভদ্রলোক, তার নামও আমার এখনও মনে আছে, স্বপন চক্রবর্তী, যখন তিনি পেরোচ্ছিলেন তখন তিনি গুলি খেয়ে মারা যান। গড়িয়াহাট মোড়ে স্বপন চক্রবর্তী গুলি খেয়ে পড়ে গেলেন, তারপর তিনি উঠে দাঁড়াতে চেষ্টা করছেন, পারছেন না, তারপর তিনি আস্তে আস্তে লুটিয়ে পড়লেন। সেই ভিডিও তখন তো মানে স্যাটেলাইট চ্যানেলই আসেনি, তো ইউটিউব আলাদা কথা, সেই ভিডিও দূরদর্শন অবধি দেখিয়েছিল। তো
আমি আবারও বলছি, লেফট এই যে আইডিওলজিক্যালি বিশ্বাস করে একেবারে গান্ধীর অপোজিটে, যে পলিটিক্স করতে গেলে আপনাকে ভায়োলেন্স করতে হবে, সেই প্রভাবটা তৃণমূল কাটিয়ে উঠতে পারেনি। আশ্চর্যের বিষয়, শিবপ্রকাশজি আমায় বলেছিলেন বিজেপিও কাটিয়ে উঠতে পারেনি। এটা সবচেয়ে মানে বাংলার জন্য ক্ষতিকারক। এবং আপনি খুব অবাক করা একটা ঘটনা দেখবেন, যেসব জায়গায় লেফট আছে বা ছিল সেসব জায়গাতে আপনি ভায়োলেন্সের গল্প শোনেন। অর্থাৎ কেরালায় শোনেন, আপনি ত্রিপুরায় শোনেন, আপনি পশ্চিমবঙ্গ শোনেন। এই যে ধরুন মানে 5টা বাই ইলেকশনের মধ্যে তো গুজরাটে বাই ইলেকশন হয়েছে, হরিয়ানায় বা পাঞ্জাবে বাই ইলেকশন হয়েছে, কোথাও আপনি ভায়োলেন্সের গল্প শোনেন। যেখানে লেফট কোনো দিন ছিল না, সেখানকার মানুষ কিন্তু আস্তে আস্তে এই পলিটিক্যাল ভায়োলেন্সের কালচার থেকে বেরিয়ে এসছে। আগে হরিয়ানায় খুব ভায়োলেন্স হতো, আগে বিহারে খুব ভায়োলেন্স হতো, এখন আর বিহারে ভায়োলেন্সের গল্প আপনি শোনেন না। কিন্তু আবারও আমি বলছি, খুব দুঃখজনকভাবে লেফট পশ্চিমবাংলায় এটাকে কি বলবো মানে এত গভীরে প্রথিত করে গেছে যে সেটার প্রভাব সর্বজনগ্রাসী। এবং আরেকটা জিনিস আমার মনে হয়, মানে আমি যতটুকু রাজনীতির ছাত্র হিসেবে মনে করি, আরেকটা জিনিস পশ্চিমবাংলায় খুব সাংঘাতিক জিনিস দেখা দিচ্ছে, সেটা হচ্ছে সংখ্যালঘু এলাকায় ভায়োলেন্স বেশি। যে মারছে সেও সংখ্যালঘু, যে মরছে সেও সংখ্যালঘু। এইটা হচ্ছে আরেকটা টিপিক্যাল বাংলাদেশি ট্রেন্ড। কিন্তু দাদা, যারা প্রথমের সারিতে থাকছে তারাও তো সংখ্যালঘু। আমরা যদি ধরি ফিরহাদ হাকিম, কাসেম সিদ্দিকী, শাসক দলে তারাও তো সংখ্যালঘু। তারা তাহলে নিজেদের লোকদের প্রোটেক্ট করছে না কেন? কেন করছে? বা নিজেদের লোকদের নিয়ন্ত্রণ করছে না কেন? আমি আবারও বলছি যে এটা একটা বাংলাদেশি স্টাইল অফ পলিটিক্যাল অপারেশন। আপনি দেখুন, বাংলাদেশে গোটা অপারেশনটার মধ্যে একটা মবক্রেসি এসে গেছে। সেই যে মবক্রেসিটা, সেটার ছোঁয়া বা ছোঁয়াচে রোগটা থেকে পশ্চিমবাংলাও বাঁচতে পারছে না। এই যে পলিটিক্যাল ভায়োলেন্সের এই যে আমি এটা বাংলাদেশি কালচারই বলবো, এটা পশ্চিমবাংলার সংখ্যালঘুদের মধ্যে ঢুকে পড়ছে। ক্ষমতা দখলের জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজেকে আরও ক্ষমতাবান হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য ভায়োলেন্সকেই তারা টুল হিসেবে ব্যবহার করছে। এবং আরও একটা বিষয়, সেটা আমি জিজ্ঞাসা করবো দাদা, যেখানে বলা হয় যে তৃণমূল কংগ্রেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, সেখানে 2011 থেকে 25-এর মধ্যে এই যে বামেরা একটা জিনিস ইনজেক্ট করে দিয়েছে, সেটা কোথাও গিয়ে সরানো মানে গেল না কেন এখনো অবধি? একটা ছোট গল্প বলতে চাইব। সেটা হচ্ছে, বিজেপিরই এক নেতা, তিনি একবার বিজেপির এক কর্মীকে পূর্ব মেদিনীপুরে তিনি মার খেয়েছিলেন, তখন শুভেন্দু অধিকারী আসেননি, তাকে দেখতে গেছিলেন। তো সেই বিজেপির যে কর্মী মার খেয়েছে, তাকে এই বিজেপি রাজ্য কমিটির নেতা জিজ্ঞেস করেন যে কেন তুমি মার খেলে, তোমার মানে স্বাভাবিক পা ফা ভেঙে গেছে, যন্ত্রণা হচ্ছে। বলে না, আমি মার খেয়েছি এটা দুঃখ না, আমাকে যারা মারলো তারা যেটা বলেছে সেটা দুঃখের। বলে কি? বললে তারা বলেছে যে আমরাই সিপিএম করতাম, আমরাই সিপিএমে থাকার সময় তোদের পেটাতাম, আমরা এখন তৃণমূল হয়েছি, তোরা এখন বিজেপি হয়েছিস, আমরা এখন তোদের পেটাই, তোরা একদম বিজেপি করার চেষ্টা করবি না, যেদিনকে বিজেপি ক্ষমতা বানাবে আমরাই বিজেপি হব। এই যে লোকগুলো পাওয়ারে ছিল, মানে ক্ষমতার হাত ধরে, হ্যাঁ ক্ষমতার না, এই ক্ষমতাশালী ব্যক্তিদের ধর্মান্তর হয়েছে। আসলে কিন্তু চরিত্রগুলো বদলায়নি। আপনি যদি বহু জেলায় লোক দেখেন, বহু জেলায় যে লোকটাকে আপনি তৃণমূলের নেতা বা তৃণমূলের দাপুটে লোক বলে দেখছেন, সে লোকটা আসলে সিপিএমের ছিল। সে লোকটা ওই এলাকায় আগে সিপিএমের ওই কাজটা করতো, এখন রং বদলে এপাশে চলে এসছে। এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক। এবং আপনি দেখবেন, যে লোকটা অ্যাকচুয়ালি তৃণমূল করতো, সে এখন কোণঠাসা, সে দলের মধ্যে জায়গা পায় না। আপনি যে প্রশ্নটা করছেন, আপনি যে নামগুলো বলছেন, আমি নাম যেতে চাই না, নাম বললে প্রতিটা জেলায় নম্বা নামের লিস্ট চলে আসবে। আপনি দেখবেন ভায়োলেন্সের জন্য যে লোকগুলোর বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে, সে লোকগুলোর অতীত সবসময় বামেদের থেকে এসছে, বাম বা অতি বাম কোনো দল থেকে এসছে। সেখান থেকে সে ট্রানজিশন করে, আমি যদি একটা বিজেপির টার্ম ব্যবহার করি, ধর্মান্তরিত হয়ে, কনভার্টেড হয়ে সে কখনো তৃণমূল হচ্ছে, কখনো বিজেপি হচ্ছে। সেটা নিশীথ প্রামাণিকের ক্ষেত্রেও সত্যি, সেটা অন্য যে নেতা তাকে টক্কর দেন তার ক্ষেত্রেও সত্যি। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতা। আবারও বলছি, লেফট যে কালচারটাকে ইনকর্পোরেট করেছিল, যে আপনাকে একটা স্কুলের নির্বাচন দখল করতে গেলে, আপনাকে একটা কোঅপারেটিভের নির্বাচন দখল করতে গেলে, ওই জন্য আরামবাগের উদাহরণটা দিলাম, আপনাকে একটা মানে বড় নির্বাচন, মানে বিধানসভা বা লোকসভা নির্বাচন দখল করতে গেলে আপনাকে ভায়োলেন্স করতেই হবে।
ওই যে ওরা রাশিয়ায় কি হয়েছিল, রাশিয়ায় রক্তপাতের মাধ্যমে বিপ্লব হয়েছিল, এসব আজে বাজে কথা বলে বুর্জোয়া সমাজ ব্যবস্থায় সংসদীয় গণতন্ত্রে ভায়োলেন্সটাকে নিয়ে এসেছিল, সেটার ধারাটাকে আমরা বহন করতে হচ্ছে। দেখুন তো, বাঙালি হিসেবে এটা তো খুব লজ্জার বিষয়। আপনি যদি দেখেন বিহারে আছে, আমি যেটা উদাহরণ দিলাম, বিহারে ভায়োলেন্স হয় না, হরিয়ানা যেখানে একসময় মেহামের মতো কুখ্যাত ঘটনা ঘটল, মুখ্যমন্ত্রী ব্যর্থ, মমতা বন্দ্যোপাধ্যায় না এইটা না না এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা না, এটা সাংস্কৃতিকভাবে আমাদের ব্যর্থতা, যে আমাদের কোনো না, আমি বলছি সংস্কৃতি। দেখুন মানে আমি উদাহরণ দিচ্ছি, আমি তার প্রশংসা করি। আগে হয়তো একটা সুনীল গাঙ্গুলি ছিলেন, কিংবা একটা অন্নদা শঙ্কর রায় ছিলেন, কিংবা একটা ঋতুপর্ণ ঘোষ ছিলেন, যিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে এইটা অন্যায়। দেখুন, আই এম নট গোয়িং টু ডিটেলস, কিন্তু মোথাবাড়ি বা মুর্শিদাবাদে যখন ঘটেছে, আমাদের কোনো সাংস্কৃতিক নেতা নেই যিনি দাঁড়িয়ে এটা বলতে পারেন যে এই ভায়োলেন্সটা অন্যায়। এভরিবডি ইজ টেকিং থিংস ফর গ্র্যান্টেড, এবং সে মনে করছে ভায়োলেন্স দিয়ে আমি এটাকে রিপ্লেস করব। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো কংগ্রেসের থেকে এসছেন, তার অতীত কংগ্রেসের, ফলে তার তো নিজের মধ্যে গান্ধীবাদী আদর্শ অনেক তীব্র, কিন্তু তার তলায় দলে যে বেনজলরা ঢুকে বসে আছে, তারা তো সব মানে কেউ সাঁইবাড়ি, কেউ মানে উত্তরবঙ্গে আরও অন্য কোনো রাজনৈতিক সংস্কৃতিকে বহন করে, যে সংস্কৃতি তাকে শিখিয়েছে মারধর করেই ক্ষমতা দখল করতে হবে, জোর যার জুলুম তার। তা নাহলে আপনি দেখুন না, যে কেশপুরে নিয়ে আমরা সিপিএমের সময় হাসাহাসি করতাম, নন্দরানী দল 1 লাখের লিড নিত, ক্ষমতার বদল হয়েছে, কেশপুর তো এখনও 1 লাখের লিডই শাসক দলকে দেয়।